স্ট্যাটিক বাইন্ডিং আর ডাইনামিক বাইন্ডিং কখন করি সেটা বুঝে গেছো। সেটা হচ্ছে যখন আমার কাছে যথেষ্ট অ্যামাউন্ট অফ মেমোরি আছে, আমি স্ট্যাটিক বাইন্ডিং করতে পারি, বিকজ আই ডোন্ট হ্যাভ মাচ মেমোরি রেস্ট্রিকশন। যখন আমার কাছে আই ডোন্ট নো হাউ মাচ মেমোরি লেফট, তখন আমি ডাইনামিক লোডিং এ যাব। কেন কি? কারণ দেখো স্ট্যাটিক লোডিং এ লাস্টের দুটো প্যারা দেখো, এই যে at the time of loading, with static loading the absolute program is loaded into the memory in order for execution to start. Absolute program মানে তোমার অরিজিনাল সোর্স কোড, তার সঙ্গে যে হেডার ফাইলস, এভরিথিং is there in your memory. That is primary memory. That is static loading. What is dynamic loading? Dynamic loading means only the source program is with you in your memory. The header files and other files which is loaded, which is needed to run your program is not with you currently. It is there in the hard disk. It will be loaded during the execution of the program. When your program will be executed, তখনই ওগুলোকে নিয়ে আসা হবে মেমোরিতে। ততক্ষণ পর্যন্ত ওগুলোকে নিয়ে আসা হচ্ছে না মেমোরিতে, যেটা স্ট্যাটিক লোডিং এ প্রথম থেকেই মেমোরিতে রেখে দেওয়া হচ্ছে। এবার কি বোঝা গেল? একটু বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কি বললাম একটু বলো তাহলে সুতমা প্লিজ। স্যার স্ট্যাটিক লোডিংটা হচ্ছে যে মানে যখন আমাদের মেমোরির স্পেসটা অনেক থাকছে, মানে হচ্ছে যে হেডার ফাইল দেখছি আমরা, বা তার ভেতরে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা নিয়ে হচ্ছে স্ট্যাটিক লোডিং তো। হ্যাঁ, তোমার সোর্স প্রোগ্রাম, তুমি থিংক ইট লাইক হ্যাঁ দ্যাট, তোমার সোর্স প্রোগ্রাম, তার সঙ্গে নিডেড যে হেডার ফাইলস এন্ড আদার ফাইলস, এই হুম। সবগুলো যখন একসঙ্গে মেমোরিতে লোড করে নেওয়া হচ্ছে প্রথমেই, তখন সেটা হচ্ছে স্ট্যাটিক লোডিং। হ্যাঁ, আর ডাইনামিক লোডিংটা একবার বলবেন? আর ডাইনামিক লোডিংটা হচ্ছে যে তোমার সোর্স প্রোগ্রামটা শুধু মেমোরিতে থাকছে, হেডার ফাইল এবং আদার যে অ্যাসোসিয়েটেড ফাইল সেগুলো মেমোরিতে থাকছে না, সেগুলো হার্ড ডিস্কে রাখা হচ্ছে, সেগুলোকে মেমোরিতে নিয়ে আসা হচ্ছে যখন প্রোগ্রামটা ফাইনালি এক্সিকিউশন স্টেজে যাচ্ছে। ওকে, আচ্ছা, মানে বুঝে গেল? ডাইনামিক লোডিং এ ফার্স্ট থেকে থাকছে না, যখন এক্সিকিউশন স্টেজে পৌঁছবে তখন সেই জিনিসগুলোকে আনা এক্স্যাক্ট, হচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি। ঠিক আছে, এবং ঠিক সেই আছে, ঠিক জন্যই আছে, এটাকে বুঝতে বলা পেরেছি স্যার। হচ্ছে, সেই জন্যই এটাকে বলা হচ্ছে ডাইনামিক লোডিং, কারণ কি হুম রান টাইমে হচ্ছে। হুম, ঠিক আছে। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য থিং। সেরকমই লোডিং এর মতন সেরকমই লিঙ্কিং তুমি দেখেছো যে লিঙ্ক আমরা করছিলাম, যে আদার অবজেক্ট মডিউলের সঙ্গে লিঙ্ক এডিটর দিয়ে লিঙ্ক হচ্ছিল, মানে তোমার প্রোগ্রামটার সঙ্গে হেডার ফাইল এবং আদার ফাইলস গুলো যে লিঙ্কিং, সেটা হচ্ছে লিঙ্কিং মেকানিজম। এই লিঙ্কিং মেকানিজমটাও কিন্তু ওই একই গল্পটা একই, সেম গল্প, যে যখন প্রথম থেকে মানে প্রথমে লিঙ্ক করে নেওয়া হচ্ছে, দ্যাট ইজ স্ট্যাটিক লিঙ্কিং। অল দ্য মডিউলস মেড বাই এ প্রোগ্রাম ইনটু সিঙ্গেল এক্সিকিউটেবল প্রোগ্রাম, ওটা হচ্ছে স্ট্যাটিক লিঙ্কিং। ডাইনামিক লিঙ্কিং ইজ ইউজড, মানে আপনি বলছেন যে রান টাইমে যখন হচ্ছে তখন সেটা ডাইনামিক লিঙ্কিং বলছে? একদম তাই, একদম তাই। যখনই কোনো কিছু রান টাইমে হচ্ছে তখন সেটা ডাইনামিক লিঙ্কিং। কোথায় দেখেছো জানো? তোমরা দেখেছো, কোথায় দেখেছো জানো ঘটনাগুলো? তুমি সি প্লাস প্লাসে তুমি যখন পলিমরফি, তোমরা সি প্লাস প্লাস অব্দি করে এসছো, আই হোপ জাভা করনি এখনো, তো সি প্লাস প্লাসে পলিমরফিজম ইউজ করেছো? স্যার এখনো পড়া হয়নি, ও সি প্লাস প্লাস মানে আছে না, এই সেমিস্টারে হচ্ছে আছে? এখন। হ্যাঁ, হ্যাঁ, ইনহেরিটেন্স হচ্ছে। এটাই আছে।
হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম পড়বে যখন, পলিমরফিজমে আমরা কি করি, আমরা সেম নেমের ফাংশন, ফাংশনের নামটা সেম, ডিফারেন্স হচ্ছে তার আর্গুমেন্টে। ধরো আমি বললাম অ্যাড, অ্যাড একটা ফাংশন, ঠিক আছে, তার মধ্যে আমি দুটো আর্গুমেন্ট পাঠালাম। আবার আমি ওই একই প্রোগ্রামে অ্যাড ফাংশন ইউজ করলাম উইথ 3 আর্গুমেন্টস, একই প্রোগ্রামে অ্যাড ফাংশন ইউজ করলাম উইথ 4 আর্গুমেন্টস। এরকম যদি হয়, এরকম সিচুয়েশন, এটা কি বলা হয় পলিমরফিজম, মানে একই লোকের ভিন্ন রূপ। তো তুমি যখন এবার প্রোগ্রামটাকে রান করছো, এবার তোমার কি, তোমার সিস্টেমে তোমার প্রোগ্রামটার মধ্যে দেখো একই ফাংশন নেম আছে, শুধু আর্গুমেন্টে ডিফারেন্ট। তুমি তাদের ডেফিনেশন লিখে রেখেছো, অ্যাড নাম দুটো আর্গুমেন্ট দিয়ে যে ফাংশনটা, তার মধ্যে তোমার যোগের যে কোডটা সেটা লিখে রেখেছো। অ্যাড 3টে আর্গুমেন্ট দিয়ে যে ফাংশনটা, তার মধ্যে তোমার যে যোগের কোডটা সেটাকে অ্যাকর্ডিংলি সেটা লিখে রেখেছো। যখন দুটো দিয়ে হবে তখন কি হবে, ধরো নাম1 আর নাম2 দুটো আর্গুমেন্ট পারো, তাহলে জেড যদি একটা ভেরিয়েবল হয় যার মধ্যে তুমি যোগ করে রাখছো, তাহলে জেড ইকুয়ালস টু নাম1 প্লাস নাম2, এটাই তো তুমি লিখবে ফাংশনের মধ্যে। সিমিলারলি তুমি নেক্সট যে ফাংশনটা ধরা যাক এরকম, আমি তোমাকে দেখাই, যে ধরা যাক যে তোমার কাছে অ্যাড বলে একটা ফাংশন আছে, আমি জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল, তার মধ্যে তুমি পাঠাচ্ছ এটা ইন্টিজার অ্যাড ইন্ট নাম1 ইন্ট নাম2, ঠিক আছে। এর মধ্যে তুমি কি লিখবে, জেড যদি আরেকটা ভেরিয়েবল হয় যার মধ্যে তুমি এটাকে রাখছো, তাহলে নাম1 প্লাস নাম2 দিয়ে তুমি ওই রিটার্ন নাম1 রিটার্ন জেড করবে, তাই তো, এইভাবে তুমি লিখবে রিটার্ন জেড করবে। এটা একটা গেল। সেরকম তোমার ধরো আমি দুটো নিয়ে দেখাচ্ছি, জায়গা তো কম আছে। আবার তুমি অ্যাড বলে একটা ফাংশন লিখেছো, তার মধ্যে তুমি লিখেছো ইন্ট নাম1 কমা ইন্ট নাম2 কমা ইন্ট নাম3। এর মধ্যে তুমি কি লিখবে, এগেন ইন্ট জেড নাম1 প্লাস নাম2 প্লাস নাম3 দিয়ে রিটার্ন জেড লাইক দিস। যদি এই দুটো ফাংশন থাকে, তোমার একই প্রোগ্রাম, তার মধ্যে এই দুটো ফাংশন আছে, এবার যখন তুমি প্রোগ্রামটাকে রান করাচ্ছ, ভেবে দেখো এবার তোমার প্রোগ্রামটাকে তুমি কি করলে, ফার্স্টে তোমার প্রোগ্রামটাকে, এই প্রোগ্রামটা যার মধ্যে শুধুমাত্র এইটুকু নেই, তার সঙ্গে আদার্স যে দরকার সবকিছু আছে, মানে হেডার ফাইল, হেন তেন, মেন ফাংশন, হোয়াট এভার মেবি, সবকিছু আছে। সি প্লাস প্লাস যেহেতু অবজেক্ট ক্রিয়েট করবে, হেন তেন সব করবে। ঘটনা হচ্ছে কি, তুমি প্রোগ্রামটাকে যখন কম্পাইল করছো, তখন তোমার সিস্টেম কি জানে, যখন কম্পাইল করছো, ভেবে দেখো, যখন তোমার প্রোগ্রামটাকে তুমি কম্পাইল করছো, তখন কি তোমার সিস্টেম জানে যে তুমি যখন প্রোগ্রামটাকে রান করবে, তখন তুমি অ্যাড ফাংশনটাকে দুটো আর্গুমেন্ট দিয়ে কল করবে, না অ্যাড ফাংশনটাকে 3টে আর্গুমেন্ট দিয়ে কল করবে? তোমার প্রোগ্রামের পক্ষে কি তখন সেটা জানা সম্ভব নয়, বিকজ সেটা তো তুমি প্রোভাইড করবে যখন তুমি প্রোগ্রামটাকে রান করবে। এখন তো তুমি প্রোগ্রামটাকে শুধু কম্পাইল করছো। কম্পাইলে কি হচ্ছে, কম্পাইলে তোমার দেখা হচ্ছে যে মেনলি যে তোমার প্রোগ্রামে কোনো এরর আছে কিনা, হেন তেন এইটা। So during the compilation, it is not possible for this program to know that whether this program will be called by using 2 arguments or by using 3 arguments. Whether the function add will be called by the user by using 2 arguments or 3 arguments. It is not possible to know for that program to judge or predict. তো এই কারণেই এই সময় আমরা ওই আদার অবজেক্ট মডিউলস এর যে কথা বলেছিলাম, সেগুলোকে জানা সম্ভব নয়। তো এই কারণে লিঙ্কিংটা এই সময় সম্ভব নয়। তো এখানে স্ট্যাটিক লিঙ্কিং চলবে না। এখানে কি হবে, এখানে লাগবে ডাইনামিক লিঙ্কিং। কেন? কারণ যখন রান করছো, তুমি যখন অবজেক্ট ক্রিয়েট করে প্রোগ্রামটাকে রান করছো, তখন তুমি বললে ওকে আমি অ্যাড করতে চাই, তখন তুমি রান করছো যখন, তখন তুমি কল করলে যে অ্যাড ফাংশনটাকে আমি কল করছি উইথ 10, 20, 30।
তখন তোমার সিস্টেম বুঝতে পারলো ওকে তাহলে আমার এইটা নয়, আমাকে কাজ করতে হবে ওইটা দিয়ে নয়, আমাকে কাজ করতে হবে এইটা দিয়ে। হ্যাঁ স্যার, হ্যাঁ আর যখন রান টাইমে অ্যাডের পাশে ধরুন দুটো লিখবো, মানে 10 আর 20 লিখলাম, তাহলে তখন তো এইটা বুঝবে কল হবে। কোনটা। হ্যাঁ তখন এইটা তখন তো কল হবে। নিচেরটা বুঝবে না। না তখন এটা দরকার নেই, তখন এটা কল হবে। হুম, ঠিক কিন্তু আছে। এটা এটা তখনই ডিসাইড হবে যখন তুমি, ওই যে তুমি নিজেই বললে, যখন তুমি রান করবে প্রোগ্রামটাকে। কম্পাইলের সময় হ্যাঁ, তুমি বুঝতে পারবে না। না, তো সেই কারণেই ডাইনামিক লিঙ্কিংটা দরকার। ঠিক আছে। ওকে, সেই কারণেই আমাদের ডাইনামিক লিঙ্কিংটা দরকার। স্ট্যাটিক লিঙ্কিং দিয়ে আমাদের তখন ওই জন্য হয় না। তো দ্যাট ইজ স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক লিঙ্কিং। ওই ডাইনামিক লিঙ্ক লাইব্রেরিজ ডিএলএল এন্ড অল দ্যাট থাকে, তো সেগুলো তখন কাজে লাগে। উইন্ডোজে এটা থাকে, তুমি দেখবে উইন্ডোজে ডিএলএল ফাইল বলি আমরা, সো ডাইনামিক লিঙ্ক লাইব্রেরিজ থাকে ইন উইন্ডোজ এন্ড শেয়ার্ড অবজেক্টস ইন ইউনিক্স। এগুলো সব ওই ডাইনামিক লিঙ্ক লাইব্রেরির এক্সাম্পল। তো এই হলো স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক লিঙ্কিং এর গল্প। আর একটু করাবো কি, নাকি ওপর দিয়ে যাবো, না অসুবিধা হবে? স্যার, ছেড়ে দিন আচ্ছা না। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। সো